বিকল্প ব্যবস্থা ছাড়া রাজধানীতে আর নয় ঝুলন্ত তার কাটা। ইন্টারনেট ও কেবল অপারেটরদের ধর্মঘটে স্থগিত। মেয়রের সঙ্গে বৈঠক আজ। করোনায় কৃষিতে 5,000 কোটি টাকা সরকারি ঋণের দেওয়া হয়নি অর্ধেকও। কম মুনাফার কারণে অনীহা মত বিশ্লেষকদের। শাস্তির হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় আগাম মরিকাটা রোপণ শুরু। বেশি জমিতে চলছে চাষ। ন্যায্য মূল্য পেলে চাহিদার পুরোটাই মেটানোর আশা। খুলনার বটিয়াঘাটায় ব্যক্তি সম্পত্তি হিসেবে দেখানো হচ্ছে সরকারি জমি ও খাল। গড়ে উঠছে আবাসন প্রকল্প। ভূমি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ। এবং বাগেরহাটের ফকিরহাটে জমজমাট শামুকের হাট। গলদা চিংড়ি খাদ্য হিসেবে প্রতিদিন বিক্রি হয় শত শত বস্তা শামুক। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। বিকল্প ব্যবস্থা না করে আপাতত ঝুলন্ত তার কাটা হবে না। সরকারের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে সারা দেশে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের আজকের কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতাদের সংগঠন। গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সেবাদাতারা। গত 5 আগস্ট থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন কোনো আলোচনা ছাড়াই ঝুলন্ত তার অপসারণ শুরু করলে ইন্টারনেট নির্ভর শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যাহত হয়। নানা আপত্তি সত্ত্বেও নগর জুড়ে তার কাটা অব্যাহত রাখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ব্যাংকের এটিএম বুথে সেবা সহ প্রভাব পড়ে শেয়ার বাজারের লেনদেনে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিরুপায় হয়ে কঠোর অবস্থান নেয় সেবাদাতারা। সংকট সমাধানে 17 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে রোববার থেকে সারা দেশে বাসাবাড়ি, অফিস ও ব্যাংক সহ সব পর্যায়ে ইন্টারনেট ও কেবল সংযোগ 3 ঘন্টা বন্ধ রাখার কর্মসূচি দেয় কোয়াব ও আইএসপিএবি। অবশেষে সমঝোতায় আসতে কোয়াব ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে সরকার। আপনারা অনুগ্রহ করে আপনাদের আগামীকাল যে কর্মসূচি আছে এই কর্মসূচিটা প্রত্যাহার করেন। বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যাচ্ছি। মন্ত্রীর এমন অনুরোধ ও আশ্বাসে ধর্মঘটের কর্মসূচি স্থগিত করেছে সংগঠন দুটি। আমি আপনাকে ডেভেলপারদের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আমরা ইনশাআল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হবে এবং চলমান এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসব। তবে বিদ্যমান অবকাঠামোয় সব তার একসঙ্গে অপসারণ করার যৌক্তিকত পর্যালোচনায় সমন্বিত কমিটি গঠন সহ এনটিটিএন সেবার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একটা সমন্বয় কমিটি করা এবং সরজমিনে যখন তদন্ত হবে তখন প্রকৃত তথ্যটা বের হয়ে আসবে যে আসলেই বাংলাদেশে কি এখন 100% ওভারহেড কেবল রিমুভ করার মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো নেটওয়ার্ক তৈরি হয়েছে কিনা। এই সময় সারা দেশে কোথাও তার অপসারণ না করারও দাবি জানান সেবাদাতারা। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বস্ত করেছেন 2-1 দিনের মধ্যেই সমস্যার যৌক্তিক সমাধান হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঝুলন্ত তার অপসারণের বিষয়ে দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপসের সঙ্গে বৈঠকে বসেছেন কেবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতারা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আছেন রিপোর্টার হরিপদ সাহা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হরি। কাজল, আপনি জানেন যে ঢাকা শহরের যত্রতত্র ঝুলন্ত তারের যে জটলা রয়েছে সেটা পথচারীদের জন্য যেমন ভোগান্তি তৈরি করে, সেই সাথে নগরীর সৌন্দর্যও কিন্তু নষ্ট করছে। সেরকম ধরনের কথা অনেকদিন ধরেই বলা হচ্ছে এবং বলা হচ্ছিল যে এই তারগুলোকে অপসারণ করে হয়তো বিকল্প পদ্ধতিতে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়েতে সেগুলো টানা হবে বা অন্য কোনো উপায়ে সেই তারের জটলা নিরসন করা হবে। সেইখান থেকে কিন্তু অক্টোবর মাসেই শুরু হয় হচ্ছে সেই তার কাটা। 2 সিটি কর্পোরেশনের উদ্যোগ নেয়। বিশেষ করে কেবল অপারেটরসদের যে সংযোগ ডিশ লাইনের, সেই সাথে ইন্টারনেট লাইনের যে সংযোগগুলো রয়েছে সেই তারগুলো কাটা পড়ে এবং এতে করে কিন্তু লাখ লাখ গ্রাহক ঢাকা শহরের তারা কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সাথে টেলিভিশনের যে ডিশ লাইনেও কিন্তু তারা সেই সংযোগগুলো পাচ্ছিল না। যদিও পরবর্তীতে আমরা অন্যরকম চিত্রও দেখতে পেয়েছি, হয়তো কাটার কিছুক্ষণ পরে কিন্তু আবার সেই লাইনগুলো জোড়া দেওয়ার ঘটনাও কিন্তু আছে। কিন্তু
কেবল অপারেটরসদের অ্যাসোসিয়েশন, কোয়াব এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন ISPAB তারা যেটা বলছেন, তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই তার কাটার কারণে, এবং তারা বলছেন যে বিকল্প কোনো ব্যবস্থা ঠিক না করে, যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে সিটি কর্পোরেশন যে এই যে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরু করেছে সেটা আসলে অযৌক্তিক বলেছেন তারা আসলে সময় চেয়েছেন যথোপযুক্ত আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধানের পথে তারা যেতে চান, সেই ধরনের ঘটনা কিন্তু বলেছিলেন। এবং তার কাটার এক পর্যায়ে তারা কিন্তু একটা আলটিমেটাম দিয়েছিল যে 18 তারিখ থেকে সারা দেশব্যাপী সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টার জন্য এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইড কিন্তু বন্ধ করে দেওয়ার একটা হুমকি তারা দিয়েছিল। যদিও পরবর্তীতে গতকালকে কিন্তু সন্ধ্যার পরে সরকারের বিভিন্ন পর্যায়ের হস্তক্ষেপে দেন দরবারের ফলে কিন্তু তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং তারা বলেছে যে আরও হয়তো 7 দিন তারা দেখবে, এই সময়ের মধ্যে যৌক্তিক সমাধানে যদি পৌঁছায় সিটি কর্পোরেশন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা সেই কর্মসূচি থেকে সরে আসবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আর্থিক ব্যবস্থা সহ দেশের বিভিন্ন সেবা সংস্থা কিন্তু ইন্টারনেট সার্ভিসের সাথে ব্যাপকভাবে জড়িত। সো এই বিষয়গুলোতে কিন্তু আসলে আরো ভেবে চিন্তে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা কিন্তু বলছেন। তো কাজল, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আজকে মেয়র তাপসের সাথে কিন্তু একটা মিটিং হওয়ার কথা রয়েছে সংশ্লিষ্ট সংস্থার। ডিএসসিসি ও কেবল অপারেটর, কোয়াব ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের যে বৈঠক, সে বৈঠকে সবশেষ অবস্থানে আছেন সহকর্মী হরিপদ সাহা। করোনা মহামারীতে কৃষিখাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের অর্ধেকও বিতরণ হয়নি। বেশিরভাগ বেসরকারি ব্যাংকই সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে 10%-এর নিচে। কারণ হিসেবে ব্যাংকগুলো বন্যা সহ নানা অজুহাত তুলে ধরলেও অর্থনীতিবিদরা বলছেন কম মুনাফার কারণেই অনীহা ব্যাংকগুলোর। ডিসেম্বরের মধ্যে ঋণ বিতরণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হরিপদ সাহা রিপোর্টে বিস্তারিত। চলতি বছর মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর টানা 2 মাসের বেশি চলা সাধারণ ছুটিতে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট মোকাবেলায় অন্যান্য খাতের মতো ভর্তুকি সুদে কৃষিতে 5,000 কোটি টাকা প্রণোদনা ঋণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঋণ বিতরণে 43টি ব্যাংকের সঙ্গে চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেও 20টি ব্যাংক ঋণ বিতরণ করেছে 10%-এরও নিচে, যার মধ্যে 2টি ব্যাংক 1 টাকাও কৃষি ঋণ দেয়নি। করোনার আঘাতে গত অর্থ বছরের শেষের দিকে বিতরণ কমে যাওয়ায় কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ক্রেডিট অফিসার যারা আছেন তারাও তো অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে, যার জন্য এই জিনিসটা একটু দেরি হয়ে গেছে। বাট আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে পুরোটা নাও হয় কাছাকাছি যেতে পারবো। কৃষি ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রাহক সংখ্যা অনেক বেশি থাকে, প্রসেসিং চার্জ ও সুদ আয়ও তুলনামূলক কম। তাই এক্ষেত্রে এজেন্ট ব্যাংককে কাজে লাগানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। একদিকে গ্রাম এলাকায় ব্যাংকের শাখা না থাকা বা কম থাকা, অন্যদিকে কৃষি ঋণ বিতরণ করে, যেহেতু এটা ক্ষুদ্র আকারের ঋণ, সেখান থেকে লাভের সম্ভাবনাটা কম থাকায় এই ঋণ বিতরণটা বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণ বিতরণের নাজুক পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ বিতরণ জোরদারে ব্যাংকগুলোকে কড়া বার্তায় চিঠিও দিয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন চিঠি আকারে কোনো ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, সেটা পরিপালন করা তাদের জন্য কিন্তু অত্যাবশ্যক। তারা যদি পরিপালন না করে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী তার এগেনস্টে আমাদের ব্যবস্থা গ্রহণ করব। 5,000 কোটি টাকা যে টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকই তার ফুলফিল করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একেবারে কড়া নির্দেশনা দেওয়া আছে। বিতরণ প্রক্রিয়াকে সহজ করতে মৎস্য, ডেইরি, পোল্ট্রির মতো কৃষির উপখাতগুলোতে নির্দিষ্ট ঋণ সীমার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার সুজানগর, সাথিয়া, বেড়া সহ বিভিন্ন উপজেলায় আগাম মুড়িকাটা পেঁয়াজ রোপণ শুরু করেছেন চাষিরা। বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বেড়েছে কন্দ ও পেঁয়াজ বীজের দামও। তারপরও বেশি দাম পাওয়ায় আশায় অধিক জমিতে পেঁয়াজ রোপণ করেছেন চাষিরা। তাদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত করলে দেশের চাহিদার পুরোটাই পূরণ সম্ভব। পাবনা থেকে এস.এ. আসাদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলার উঁচু জমিতে চাষ শুরু হয়েছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। কন্দ থেকে উৎপাদিত এ পেঁয়াজ মধ্য সেপ্টেম্বরে রোপণ করে উঠানো হয় নভেম্বরের শেষে। তবে এবছর কয়েক দফা বন্যা ও অধিক বৃষ্টিতে পিছিয়ে গেছে আবাদ। তাই মৌসুম ধরতে কাকডাকা ভরে মাঠে মাঠে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছর মুড়িকাটা পেঁয়াজে ভালো লাভ হয়, এবছরও বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই বাড়ছে এ জাতের পেঁয়াজ চাষের পরিধি। তবে বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। 1 মণ পিদির দাম 5,000, এইসব
খরচ বরচ করি আমরা যদি মনে হয় যে 1000টা মন বেশি তাও আমারই লস। এবার লাগাবো 5 বিঘি, আগামী সালে যদি দাম থাকে এর চাইতে বেশি লাগানোর চিন্তা ভাবনা করবো। কৃষকদের দাবি কাঙ্ক্ষিত বাজার মূল্য নিশ্চিত করা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। 12 বিঘা পেঁয়াজ লাগাচ্ছি যাতে আমার বাংলাদেশের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। সরকার বাইরে অন্যান্য জিনিস নিয়ে আসার কারণে আমরা দেখা যায় কৃষি করি, সে কৃষি দ্বারা ফসল আমাদের লাভ হয় না জন্যই আমরা খুব চেপে আছি। পেঁয়াজ চাষে কৃষকদের পর্যায়ক্রমে সহযোগিতা বাড়ানো হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই প্রকল্পের বা কোনো বরাদ্দ পাই নাই, হয়তো পাবো বলে আশা করতেছি, পাইলে পরে আমরা সেটা কৃষককে বিনামূল্যে দেবো। চলতি বছর জেলায় 9.5 হেক্টর মুড়ি কাটা সহ সব মিলে 53,000 হেক্টর জমিতে 6.5 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার গতকালের ঘটনার পর এখনও উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি চলে আছে তার কাছে। রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে 52টি স্থাপনা যে উচ্ছেদ, সেই উচ্ছেদের ঘটনায় কালকে যে রণক্ষেত্র পরিণত হয়েছিল সুগন্ধা পয়েন্ট, সেই ঘটনায় কিন্তু পুলিশ একটি মামলা কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে, যেটি মামলাটি করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এর সাথে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে কালকে যে উচ্ছেদ উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে তারা উচ্ছেদে আসেন, এর পরে কিন্তু ব্যবসায়ীরা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে পুলিশ তাদের জানমাল হেফাজতে তারাও ফাঁকা গুলি বর্ষণ টিয়ারসেল নিক্ষেপ করে। এই ঘটনায় এই পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে এবং আজ সকালে একটি মামলা দায়ের করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এই ঘটনায় কতজন আসলে আসামি করা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি, তবে ঘণ্টাখানিক পর বিষয়টি নিশ্চিত করা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যে বিষয়টি বলেছেন, এই যে গতকাল যে উচ্ছেদ করা হয়েছে, উচ্ছেদে যে 52টি স্থাপনা এখন ধ্বংসস্তূপে রয়েছে, সেটিকে আসলে ব্যবসায়ীরা যদি 2-1 দিনের মধ্যে সরিয়ে না নেয় তাহলে প্রশাসন থেকে এটি নিলামে দেওয়া হবে। নিলামের পরবর্তী এটা পরিষ্কার করে বন বিভাগের মাধ্যমে এখানে সবুজ বনায়নের একটি কার্যক্রম পরিচালনা করবেন বলে কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন। আমরা সকাল থেকে এখানে এসে অবস্থান করছি, এখানে আমরা দেখতে পেয়েছি অনেক ব্যবসায়ী তাদের যে সরঞ্জাম রয়েছে কিংবা শুটকি মাছ রয়েছে, বিভিন্ন বার্মিজ পণ্য রয়েছে, সেগুলো আজকেও সরাচ্ছেন। তবে তাদের মধ্যে একটি ভয় কাজ করছে, কালকে যেহেতু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনায় যদি তাদেরকে আটক কিংবা গ্রেপ্তার করা হয় সে ভয়ে কিন্তু অনেকে লুকিয়ে লুকিয়ে তাদের দোকানের যে সরঞ্জাম রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছেন। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে মামলাও হয়েছে, তাই তারা একটু আতঙ্কে রয়েছেন। তারা বারবার একটি দাবি করছেন যে তাদেরকে যেহেতু উচ্ছেদ করা হয়েছে, উচ্ছেদের কারণে তারা প্রায় 10,000 মানুষ এই যে 52টি স্থাপনা থেকে তাদের সংসার চলতো, তাই তারা পুনর্বাসনের একটি বিষয় বারবার বলছে। তো কাজল, এই ছিল আমার কাছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ। সমুদ্র সৈকত কক্সবাজার উচ্ছেদ অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রুবেল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেলের মুরাল উন্মোচন সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাকে গ্রেপ্তার করা হলো, তারপর তিনি কোথায় আছেন কি আছেন আমরা জানি না। আর আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন দীর্ঘদিন আমরা জানতেই পাইনি যে তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, বেঁচে আছেন, সেগুলি জানা আমাদের সম্ভব ছিল না। 71 সালে শুধু জাতিপিতাকে বন্দি করেনি, আমার মাকে বন্দি করলো, রাসেলও তখন বন্দি। ছোট্ট রাসেল, কামাল আমার ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে, একসময় জামালও চলে গেল ওই বন্দিখানার থেকে, সে গেরিলা কায়দায় বের হয়ে। রাসেল সবসময় তার চোখে পানি, কিন্তু ওইটুকু একটা ছোট্ট শিশু, সে কিন্তু তার এই কষ্টটা কখনো বুঝতে দিত না। যদি জিজ্ঞেস করতাম কী হয়েছে, বলতো চোখে কিছু একটা পড়ে গেছে। কিন্তু সে যে তার যে নীরব কান্না, তাও সে কখনো প্রকাশ করতো না। যাক, আমার দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর
তখনও সে বাবার পাশে ছায়ার মতো ঘুরে বেড়াতো। এবং যখন সে ছোট, আব্বা যখন জেলে, মাঝে মাঝে সে যখন কান্নাকাটি করতো, কিন্তু আমরা বুঝতাম না। হঠাৎ মধ্যরাত্রে যেদিন, বিশেষ করে যেদিন আমরা কারাগারে দেখা করতে যেতাম, তখন যখন ফিরে আসতাম, ওই দিনটা তার জন্য খুব কষ্টের ছিল। সে রাত্রে ঘুমাতো না, কান্নাকাটি করতো এবং আমাদের সবাইকে ডাকতো। তা আমি, কামাল, জামাল, রেহান, আমরা সবাই যে তার কাছে বসতাম। সেটা রাত, কখনো গভীর রাত 12টা, 1টা, 2টো, এই সময়ও। অতটুকু বাচ্চা, সে তো আর বলতে পারছে না, কিন্তু তার কষ্টটা আমরা উপলব্ধি করতাম। এইভাবেই কিন্তু সে বড় হয়েছে। আর তারপরে স্বাধীনতার পর মাত্র কয়েকটা দিন, মাত্র 3.5 বছর সে বাবাকে কাছে পেল। আর তারপরে 15ই আগস্ট সব শেষ। কিন্তু রাসেলের মাঝে একটা জিনিস ছিল, তার জীবনে একটা শখ ছিল, সে বড় হলে সেনাবাহিনীর সদস্য হবে। এবং যখন আমরা গ্রামে বেড়াতে যেতাম, গ্রামের যত ছোট ছোট শিশু তার বয়সী, সবাইকে সে একত্রিত করত এবং তাদেরকে দিয়ে সে প্যারেড করাতো। আর শুধু প্যারেড করে খালি হাতে ফেরাতো না, তার হাতে আমার চাচা, বিশেষ করে শেখ আবু নাসের, উনি ওকে টাকা দিত, সবাইকে 1 টাকা করে একটা বান্ডিল দিত। সেই প্রত্যেকে যারা প্যারেড করতো তাকে সে টাকা দিত, আর তাদের জন্য কাপড় চোপড় কিনে দিতে হতো। এবং আমার মা সেই জন্য ওই বাচ্চাদের জন্য সবসময় কাপড় চোপড় কিনে টুঙ্গিপাড়া নিয়ে যেতেন। এবং রাসেলের ইচ্ছা মতো প্রত্যেকটা বাচ্চাকে এই কাপড় চোপড় দেওয়া হতো। তাদের সবাইকে শার্ট কিনে দিত, প্যান্ট কিনে দিত। এবং মা সবসময় কিছু কাপড় টুঙ্গিপাড়া রেখে দিতেন তার আলমারিতে। 75-এর পরে আমি যখন দীর্ঘদিন বিদেশে ছিলাম, আমি আসতে পারিনি এদেশে। 81 সাল যখন আমি ফিরে এলাম, যখন আমি টুঙ্গিপাড়া গেলাম, সেই আলমারি খুলে তখনও অনেকগুলি কাপড়, বিশেষ করে শার্ট, সেখানে রাখা ছিল। আমি এটা জানতাম যেটা রাসেলের জন্য। রাসেল এই ছোট ছোট গরিব শিশুদেরকে সে কিন্তু প্রতিবার, যতবার টুঙ্গিপাড়া যাবে, প্রতিবার এই শিশুদের সে কাপড় বিতরণ করবে। কারণ তার মনটা ছিল অনেক উদার। তাদের জন্য খাবার ব্যবস্থা করা হতো এবং তাদেরকে দিয়ে শুধু খেলাধুলাই করতো না, তাদেরকে দিয়ে প্যারেডও করাতো। কারণ সে একটা সেনাবাহিনীর অফিসার হবে, সেই জন্য তখন থেকে তার ভিতরে জিনিসটা আমরা দেখতাম। রাসেল স্কুলে যেত, স্কুলে পড়াশোনা করতো। আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলকে, এবং আমি শিক্ষক, ছাত্রছাত্রী এবং সকল কর্মকর্তা কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা রাসেলকে স্মরণ করেছেন, রাসেলের জন্য আপনারা মোরাল তৈরি করেছেন, তার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করেছেন। সেজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমি দেশে ফিরে আসার পর আমার ছোটো বোন রেহানা, সে একটা উদ্যোগ নেয় এবং ওই স্কুলে আমরা আমাদের নিজেদের অর্থ থেকে একটা টাকা অনুদান দেই। সেখানে রাসেল যে ক্লাসে পড়তো, সেই ক্লাসের কিছু গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার যাতে ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। এটা রেহানার উদ্যোগে এটা করা হয়েছিল। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কামাল এবং কামালের স্ত্রী সুলতানা কামাল, তারা সোশ্যোলজি ডিপার্টমেন্ট তখন ছিল, সোশ্যোলজি ডিপার্টমেন্টে যে পড়তো, সেই ডিপার্টমেন্টের জন্য আমরা একটা বৃত্তির ব্যবস্থা করে দিই, সেখানে আমরা কিছু অর্থ বরাদ্দ দিই। কাজে আজকে সেই স্কুলের সব শিক্ষকরা এবং আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সেটা রাসেল আজ আমাদের মাঝে নেই, তবে ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে, অন্তত তারা এটুকু শিখবে, এটুকু জানবে যে একটা ছোট্ট শিশু ছিল এই স্কুলে, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই। আমি ধন্যবাদ জানাই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের যেমন রোলার স্কেটিং, তারা যে ডকুমেন্টগুলি তারা করেছে অত্যন্ত চমৎকার, একটা অ্যানিমেটেড ডকুমেন্টারি তারা করেছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এইসবের মধ্য দিয়ে রাসেলকে মানুষ জানতে পারবে, শিশুরা জানতে পারবে
এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য যে প্রকাশনা করা হয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, আমরা সেই 79 সাল থেকে 89 সাল থেকে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এটা করার একটা উদ্দেশ্য এটাই ছিল যে এদেশের শিশুদেরকে সঠিকভাবে গড়ে তোলা, দেশপ্রেমিক করা, দেশের সেবা করার মনোভাব যেন তাদের মধ্যে গড়ে ওঠে, তারা যেন সুনাগরিক হয়ে গড়ে ওঠে, সেদিকে চিন্তা করেই এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। এবং সারা বাংলাদেশ ব্যাপী এই সংগঠন, আজকে এই সংগঠনের অনেক ছেলেমেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেকে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে, অনেকে সুন্দর, এমনকি রাজনীতিতেও তারা যথেষ্ট অবদান রেখে গেছে। সেই ছোট্টবেলার শিশু থেকে যারা এখন তারা অনেকেই বড় হয়েছে, অনেকেই বিভিন্ন কর্মস্থলে যোগ দিয়েছে। এবং বিশেষ করে আজকে তারা যে উদ্যোগটা নিয়েছে এবং প্রতি বছরই তারা করে, সেটা হলো এসএসসি পরীক্ষাতে যারা GPA 5 পায় তাদেরকে পুরস্কার দেওয়া, তাদেরকে উৎসাহিত করা এবং বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতার মধ্য দিয়ে, খেলাধুলা, আর্ট, এই ধরনের চিত্রাঙ্কন, এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা এবং তার মাধ্যমে শিশুদেরকে উৎসাহিত করা এবং পুরস্কৃত করা। এর মাঝে শিশুদের ভিতরে যে সুপ্ত প্রতিভা থাকে সেটা বিকশিত হবারও একটা ভালো সুযোগ হয়। কাজে সেদিক থেকেও আমি শেখ রাসেল শিশু কিশোর পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা যেহেতু আমার প্রত্যেকেই চাচ্ছিল এই অনুষ্ঠানটা করতে, আর আমি কাউকেই বঞ্চিত করতে চাই না, আমি চেয়েছিলাম সকলের সঙ্গেই যেন আমি মিলিত হতে পারি আর দেখতে পাই, তাই একই সাথে এই ভার্চুয়াল অনুষ্ঠানটা আমরা করলাম। এটা আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, আর এই ডিজিটাল বাংলাদেশটা হয়েছে বলেই আজকে আমি, যেহেতু করোনা ভাইরাসের কারণে কেউ বাইরে যাওয়া সবার আমাকে বাইরে যাওয়ার অনেক বাধা, তারপরে এই গণভবনে বসে আমি সব কাজগুলি, রাষ্ট্রীয় কাজগুলি করে যাচ্ছি। কাজে এখানে বসে আমি সকলের সাথে অনুষ্ঠানে অন্তত মিলিত হতে পারলাম, সেজন্য সবাইকে যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাই। তবে এটা আমার নিজের একটু খারাপ লাগছে যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, বিশেষ করে ছোট্ট ছোট্ট সোনামণি তারা যেখানে রাসেল স্কুল, সেখানে আমি যেতে পারলাম না, এটা সত্যিই খুব আমার খারাপ লাগছে। তবে ভবিষ্যতে আমাদের এই করোনা ভাইরাসের এই সমস্যা যখন যাবে তখন অবশ্যই আমি আসবো, দেখব এবং সকলের সঙ্গে মিলিত হব। তা আমি এই ছোট্ট সোনামণি সবাইকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শিশুদের জন্য বলবো, আমাদের শিশু কিশোর পরিষদ বা আমাদের স্পোর্টসের এবং স্কুলের সবাইকে আমি এটুকু বলবো যে আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো একটা শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যার কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু। বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি ছিলাম গণভবনে। নগর হাট বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, দামও ক্রেতাদের নাগালে। ভোরের আলো ফোটার পরপরই নিজেদের উৎপাদিত সবজি নিয়ে বদলগাছির ভান্ডারপুর পাইকারি সবজির হাটে যান প্রান্তিক চাষিরা। মিলছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, আলু সহ সব ধরনের সবজি। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেটে দৌড়াতে দূরের পাইকাররা এখানে আসতে পারবেন না বলে দাবি করেন বিক্রেতারা। সরবরাহ বেশি থাকায় সব ধরনের সবজি দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। প্রতি কেজি মূলা 50 টাকা, আলু 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং লাউ 20 থেকে 25 টাকায়। গেল হাটে কিনছে 40-42, আজকে দেখেন বলতেছে যে ব্যাপারই না, এই জন্য আমরা 20-22 টাকা করে কিনতেছি। কেজি করা 2 টাকা কমছে, এখন বর্তমানে 48 টাকা কিনতেছি আমরা। পটল, লাউটা দাম দীর্ঘ বেশি ছিল, অর্থাৎ 40-45 ছিল, বর্তমানে তা এখন দাঁড়িয়ে
20-18 চলে আসছে। আমরা যারা কিনতেছি তাদের জন্য সুবিধা, আর যারা বিক্রি করতেছি কৃষকেদের কষ্ট। আন্তর্জাতিক স্তন ক্যান্সার মাস উপলক্ষে সচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফ্রেশ টিস্যু। পিঙ্ক ইলুমিনেশন নামে রাজধানী বনানীর 11 নম্বর ব্রিজ, শাপলা চত্বর আর রাজস্বিক বিহার এলাকায় আলোকসজ্জা করেছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি স্তন ক্যান্সার নির্ণয়ে মেডিকেল চেক আপ কার্যক্রম আর দেরি নয়, মুছতে গ্লানি এখনই সময় শুরু করেছে ফ্রেশ টিস্যু। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়ের।